নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের অপেক্ষা। আজ তার চতুর্থ পর্ব। রাত ৩টার দিকে জামিলুর রহমানের ঘুম ভেঙে গেল। তলপেটে অসহ্য ব্যথা। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। কেমন নিশ্চিন্ত হয়ে ফাতেমা ঘুমুচ্ছে। এই তো পাশ ফিরল। ইচ্ছা করছে ফাতেমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিতে। ব্যথার এমন যন্ত্রণা তিনি তার জীবনে আর পেয়েছেন বলে মনে করতে পারলেন না। কি ভয়ঙ্কর ব্যাপার! মনে হচ্ছে কামারশালার কামার গরম গনগনে লাল কান্তে পেটে ঢুকিয়ে পেটের নাড়িভুড়ি টেনে বের করার চেষ্টা করছে। বের করে ফেললেও শান্তি ছিল, বের করতে পারছে না। পেটের ভিতর সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। তিনি চাপা গলায় ডাকলেন, ফাতেমা, এই ফাতেমা। ফাতেমা গভীর ঘুমে, হালকাভাবে তার নাক ডাকছে। জামিলুর রহমান বিছানা থেকে নামলেন। পানি খেতে ইচ্ছা করছে। শোবার ঘরে পানির বোতল দেখলেন না। পানি খেতে হলে খাবার ঘর পর্যন্ত যেতে হবে। ফ্রিজের দরজা খুলে পানির বোতল বের করতে হবে। এত শক্তি কি তার আছে? জামিলুর রহমান দরজা খুলে বারান্দায় চলে এলেন। বারান্দায় বেতের চেয়ারে আপাতত কিছুক্ষণ বসে থাকবেন। ছোটবেলায় পেট ব্যথা হলে পেটের নিচে বালিশ দিয়ে মা উপর করে শুইয়ে রাখতেন। কিছুক্ষণের মধ্যেই ব্যথা চলে যেত। শৈশবে সে চিকিৎসা কি এখন চলবে? না, চলবে না। জামিলুর রহমানের মনে হলো কিছুক্ষণের মধ্যেই বেতের চেয়ারেই তার মৃত্যু হবে। মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না। তিনি পানির তৃষ্ণায় ছটফট করবেন। কেউ তাকে এক গ্লাস পানি এগিয়ে দেবে না। বারান্দায় আলো জ্বলছে। 40 পাওয়ারের একটা বাল্ব বারান্দার দক্ষিণ মাথায়, অথচ এতেই সারা বারান্দা আলো হয়ে আছে। শুধু বারান্দা না, আলো চলে গেছে উঠানেও। জামিলুর রহমানের মনে হলো মৃত্যুর আগে মানুষের চেতনা তীক্ষ্ণ হয়ে যায়। নয়তো বারান্দায় জ্বালা একটা 40 পাওয়ারের বাল্বে তিনি গেট পর্যন্ত দেখতে পারতেন না। বাড়ির কোথায় কি শব্দ হচ্ছে তাও শুনতে পাচ্ছেন। ফাতেমার নাক এখন ডাকছে না। সে থেমে থেমে ভারী নিঃশ্বাস ফেলছে। শোবার ঘরের লাগোয়া বাথরুমে পানির ট্যাপ নষ্ট হয়ে গেছে। ক্ষীণ ধারায় ট্যাপ থেকে পানি পড়ার শব্দ কানে আসছে। শোবার ঘর থেকে রান্নাঘরে যাবার জন্য যে করিডোর আছে, সেখানে কি কেউ হাঁটছে? খালি পায়ে হাঁটার শব্দ আসছে। কেউ একজন মনে হয় এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে, আবার ফিরে আসছে। তিনি বললেন, কে? শব্দটা তার কাছাকাছি এসে থেমে গেল। জামিলুর রহমানের অস্পষ্টভাবে মনে হলো, সুপ্রভা নয় তো? খুবই হাস্যকর চিন্তা। প্রচণ্ড ব্যথায় কাতর থাকা অবস্থায় মানুষ অনেক হাস্যকর চিন্তা করে। এই বাড়িতে অবশ্য বেশ কিছুদিন ধরেই সুপ্রভাকে নিয়ে নিচু গলায় আলোচনা হচ্ছে, ফিসফাস হচ্ছে। দুজন বুয়াই দাবি করছে তারা সুপ্রভাকে দেখেছে। একজনের ভাষা হচ্ছে, সে ছাদে কাপড় শুকাতে দিয়েছিল, আনতে ভুলে গেছে। সন্ধ্যার পর কাপড়ের কথা মনে হতেই সে আনতে গেল। দড়িতে ঝুলানো কাপড় তুলছে, হঠাৎ দেখে ছাদের এক কোণায় পা ঝুলিয়ে কে যেন বসে আছে। তার বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। সে এগিয়ে গেল। অবাক হয়ে দেখে সুপ্রভা আপন মনে পেয়ারা খাচ্ছে। কাজের বউ বলল, ছোট ফা। সুপ্রভা তার দিকে তাকালো। তারপরই পেয়ারা ছাদে ছুঁড়ে ফেলে বাতাসে মিলিয়ে গেল। বানানো গল্প। বেশি বয়সের বুয়ারা প্রায় বাড়িতেই এই জাতীয় গল্প বানায়। কেন বানায় কে জানে। জামিলুর রহমান ভেবেছিলেন বুয়াকে ডেকে কঠিন ধমক দেবেন। তার আগেই একজন ঘোষণা করল, সেও ছোট আপাকে দেখেছে। সিঁড়িতে চুপচাপ বসেছিল। তাকে দেখে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। ফাতেমাও এক রাতে শোবার সময় গলা নিচু করে বলল, কোনো বড় মাওলানা এনে দোয়া পড়ালে হয় না? জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন, কেন? ওই যে সুপ্রভাকে সবাই দেখছে, আমিও একবার দেখেছি। তুমি কখন দেখলে? রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মশারির পাশ দিয়ে হাঁটছে, মাথা নিচু, দাঁত দিয়ে নখ কাটতে কাটতে হাঁটছে। জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন, কেন মিথ্যা কথা বলছো? ফাতেমা বিড় করলেন, মিথ্যা বলছি না। শুধু শুধু মিথ্যা বলবো কেন? আমার মিথ্যা বলার দরকারটা কি? সামান্য আসলে দেখলে তুমি চিৎকার করে বাড়ি মাথায় তোলো। এত বড় একটা ঘটনার পর তুমি কিছুই করলে না, চিৎকার না, কিছু না। আমি পাশে শুয়ে আছি, আমাকেও ডেকে তুললে না। তুমি সারাদিন পরিশ্রম করে এসে ঘুমাও, এই জন্য তোমাকে ডাকিনি। জামিলুর রহমান রাগী গলায় বললেন, আজে বাজে মিথ্যা আমার সঙ্গে বলবে না। মৃত একটা মেয়েকে নিয়ে এসব কি আজে বাজে কথা চালু করলে? ভাগ্যিস সুরাই এখানে নেই, সে থাকলে কিরকম মনে কষ্ট পেত। প্রায় 4 মাস হলো সুরাইয়া চলে গেছেন। জুলাই মাসের 7 তারিখে গিয়েছেন। এখন নভেম্বর মাস।
শীত পড়তে শুরু করেছে। সুরাইয়া ছেলেকে নিয়ে ঝিকাতলায় ফ্ল্যাট ভাড়া করে থাকেন। একদিকে ভালোই হয়েছে, সুরাইয়া ভালো আছে, নিজের সংসার নিয়ে ব্যস্ত। প্রবল শোক ভুলে থাকতে পারছি, এটা মন্দ কি? এইভাবে চলতে চলতে সুরাইয়া যদি স্বাভাবিক হয়, তাহলে এর চেয়ে ভালো ব্যাপার আর কি হতে পারে? এই বাড়িতে থাকলে সুপ্রভা সম্পর্কে আজগুবি সব গল্প সুরাইয়ার কানে যেত। মাথা আরও খারাপ হয়ে যেত। করিডোরে আবারও পায়ের শব্দ। এখন মনে হচ্ছে স্যান্ডেল পরে কে যেন হাঁটছে, ছোট ছোট করে নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসের শব্দও আসছে। ব্যাপারটা কি? জামিলুর রহমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পেটের ব্যথাটা এখন একটু কম লাগছে। নাকি মাথায় অন্য কোনো চিন্তা ঘুরছে বলে পেটের ব্যথা টের পাচ্ছেন না? তিনি খাবার ঘরে ঢুকলেন। করিডোরের বাতি জ্বালিয়ে রান্নাঘর পর্যন্ত গেলেন। কেউ নেই। রান্নাঘরে দুজন বুয়া কাঁথা বিছিয়ে ঘুমোচ্ছে। তাদের নিঃশ্বাসের শব্দই হয়তো শুনেছেন। এই বাড়িতে বুয়াদের জন্য আলাদা ঘর আছে, তারপরেও তারা কেন জানি রান্নাঘরে ঘুমায়। তিনি ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল খুলে পানি খেলেন। ঠান্ডা পানি খেলেই তার সুপ্রভার কথা মনে হয়। শুধুমাত্র এই মেয়েটার জন্যই তিনি অফিসে ফ্রিজ কিনেছিলেন। মেয়েটা যখন তখন অফিসে চলে এসে ফ্রিজ খুলে কোক খেত। তার জন্য কেনা 5টা কোকের ক্যান এখনও ফ্রিজে আছে। মাঝে মাঝে সুপ্রভার জন্য তার বুক হু হু করে। তিনি অফিসের ফ্রিজ খুলে কোকের ক্যানগুলোর দিকে তাকিয়ে থাকেন। তার চোখ ঝাপসা হয়ে আসে। বয়স যত বাড়ছে, মন তত দুর্বল হচ্ছে। চোখ ঝাপসা রোগ হয়েছে। যখন তখন চোখ ঝাপসা হয়ে আসছে। ঠান্ডা পানি খেতে খেতেও তার চোখ ঝাপসা হলো। তিনি কি মনে করে ছাদের দিকে রওনা হলেন। এই পৃথিবীতে অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে। তার জীবনে কখনো কোনো অবিশ্বাস্য ঘটনা ঘটেনি, তাই বলে যে কোনোদিন ঘটবে না তা তো না। হয়তো তার জীবনেও অবিশ্বাস্য কোনো ঘটনা ঘটবে, হয়তো আজ রাতেই ঘটবে। তিনি ছাদে উঠে দেখবেন, ছাদে পা ঝুলিয়ে সুপ্রভা বসে আছে। তিনি কোমল গলায় ডাকবেন, সুপ্রভা। সুপ্রভা তার দিকে তাকিয়ে হাসবে। তিনি বলবেন, কেমন আছিস রে মা? সুপ্রভা বলবে, তুমি কেমন আছো বড় মামা? তিনি বলবেন, আমি ভালো আছি। সুপ্রভা রাগি রাগি গলায় বলবে, তুমি মোটেও ভালো নেই, তোমার পেটে ব্যথা হচ্ছে। এরকম ব্যথা নিয়ে তুমি ছাদে এলে কেন? মামা, তোমার কি কাণ্ডজ্ঞান নেই? তোকে দেখতে এসেছি রে মা। আমাকে কিভাবে দেখবে? আমি তো মরে গেছি। মা, কেন এই কাণ্ডটা করলি? ভুল করে ফেলেছি মামা। মানুষ ভুল করে না? ভুল করে বলেই তো সে মানুষ। শুধু শুদ্ধ করলে সে কি মানুষ হয়? সে হতো রোবট। জামিলুর রহমান ছাদে ওঠার ঠিক আগে থমকে গেলেন। ছাদে হাঁটতে হাঁটতে কে যেন গান গাইছে। নিশুতি রাতে ছাদে কে গান করবে? সুপ্রভার গলা না? হ্যাঁ, সুপ্রভার গলা তো বটেই। মিষ্টি ঋণ ঋণে বিষাদময় গলা। ব্যাপারটা কি? জামিলুর রহমানের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার মনে হলো তিনি মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবেন। আসলেই সুপ্রভা গান গাইছে। গানের কথাগুলো স্পষ্ট না। টানা সুরের গান বলে কথা স্পষ্ট হচ্ছে না। ফুলে ফুলে এই দুটা শব্দ শুধু পরিষ্কার। জামিলুর রহমান ছাদে পা রাখলেন। সুপ্রভা বলে ডাকতে গিয়ে থমকে গেলেন। কাপড় শুকানোর দড়ি 2 হাতে ধরে যে মেয়েটি গান গাইছে সে সুপ্রভা নয়, মিতু। ছাদে গান গাইছে মিতু। মিতু শব্দ শুনে বাবাকে দেখে সহজ গলায় বলল, বাবা তুমি তুমি ছাদে কি করছো? জামিলুর রহমান বিস্মিত হয়ে বললেন, রাত 3টার সময় তুই বা কি করছিস? বাবা, আমি তো ছাদেই থাকি। ছাদে থাকিস মানে? ছাদে কোথায় থাকিস? চিলে কোঠার ঘরটায়। হঠাৎ ঘুম ভেঙে গেছে তাই হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি কোথায়? তুই তো গান গাইছিলি। গাইছিলাম। চিলে কোঠার ঘরে কবে থেকে থাকিস? অনেক দিন থেকেই থাকি, সবাই জানে। তুমি বাড়ির কোনো খোঁজখবর রাখো না বলে তুমি জানো না। একা একা ছাদে থাকিস? আশ্চর্য কাণ্ড। ভয় লাগে না? ভয় লাগবে কেন? ভয় লাগার কি আছে? এই যে তুমি হঠাৎ এসে উপস্থিত হলে, আমি কি তোমাকে দেখে ভয় পেয়েছি? জামিলুর রহমানের পেটের ব্যথাটা আবার শুরু হয়েছে। এখন মনে হচ্ছে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারবেন না। খোলা ছাদেই শুয়ে পড়তে হবে। মিতু বলল, কি হয়েছে বাবা, তুমি এরকম করছো কেন? তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। মিতু ছুটে এসে বাবার হাত ধরল। চিন্তিত গলায় বলল, তোমার শরীর তো কাঁপছে বাবা। এসো, আমার ঘরে এসে বিছানায় শুয়ে থাকো। পানি খাবো। তোমাকে পানি দিচ্ছি, তুমি এসো তো।
জামিলুর রহমান মিতুর ঘরে শুয়ে আছেন। এক চিলতে ছোট্ট অদ্ভুত একটা ঘর, মুখের কাছে গ্রামের রেল স্টেশনের টিকিট ঘরের মতো জানালা। সেই জানালার হাওয়া এসে শুধু মুখের উপর পড়ছে। ভয় লাগছে। মিতুর চিলেকোঠার এই ঘরটা এমন মজার তিনি জানতেন না। বাড়ির অনেক কিছুই তিনি জানেন না, তেমনি তার নিজের জগতের অনেক কিছুই বাড়ির কেউ জানে না। তিনি যেমন তার ব্যাপারগুলো জানানোর প্রয়োজন মনে করেন না, তারাও তেমনি তাদের ব্যাপারগুলো জানাবার প্রয়োজন মনে করে না। শোভন পুলিশের হাতে ধরা পড়েছে এই খবর তিনি বাড়ির কাউকে দেননি, দেওয়ার প্রয়োজনও মনে করেননি। পুলিশ শোভনের উপর শারীরিক নির্যাতন করছে এই খবরও তিনি পেয়েছেন। শারীরিক নির্যাতন খবরাখবর বের করার জন্য করছে না, নির্যাতনটা করছে যেন খবর পেয়ে ছেলের বাবা জামিলুর রহমান পুলিশকে বড় অঙ্কের টাকা দেবার ব্যবস্থা করেন। এই ব্যবস্থা জামিলুর রহমান করেছেন, বড় অঙ্কের টাকাই পুলিশকে দিয়েছেন। মার বন্ধ হয়েছে। ওসি সাহেব নিজে এসে এই সুসংবাদ দিয়ে গেছেন। সিগারেট টানতে টানতে বলেছেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপাতত জামিন হচ্ছে না, কিন্তু মূল কেস এমনভাবে সাজানো হবে যেন তাসের ঘর। সব ঠিকঠাক কোর্টে গিয়েই ধপাস। ঘর ভেঙে পড়ে গেল, কেউ কিছু বুঝল না, আসামি বেকসুর খালাস। এমন বিশ্রী করে জামিলুর রহমান কাউকে হাসতে দেখেননি। তিনি শুকনো গলায় বললেন, ওসি সাহেব, আজ চলে যান, আরেকদিন আসুন। আমি বের হব, জরুরি কাজ আছে। আরেক কাপ চা খেয়ে তারপর যাই, আপনার এখানে চাটা ভালো করে। জামিলুর রহমান চা দিতে বললেন। একজন মানুষের সামনে মুখ সেলাই করে মূর্তির মতো বসে থাকা যায় না, টুকটাক কথা বলতে হয়। তিনি কি বলবেন ভেবে পাচ্ছেন না। ওসি সাহেব বললেন, দেশের ইয়াং ছেলেপুলেরা যে কোন দিকে যাচ্ছে ভাবলে গা শিউরে ওঠে। আমার 3 মেয়ে, ছেলে নেই। আমার স্ত্রীর এই নিয়ে আফসোস আছে। আমি তাকে বললাম, শাহানা, তুমি আল্লাহর কাছে শুকর গুজার করো যে তোমার ছেলে নেই। জামিলুর রহমান বললেন, টাকা পয়সাওয়ালা মানুষদের ছেলেরা নষ্ট হলে তো আপনাদের ভালো, নষ্ট ছেলে মেয়েদের বাবা মার কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পান। অনেক বাবা মাদের সঙ্গেই নিশ্চয়ই আপনাদের মাসকাবারি বন্দোবস্ত আছে, আছে না? খুব কঠিন কথা। এই কঠিন কথা শুনে ওসি সাহেব হাসছেন, যেন মজাদার রসিকতা শুনে বিমল আনন্দ পেলেন। তিনি আরাম করে চা খেলেন, চায়ের খুব প্রশংসাও করলেন। চায়ের পাতা কোন দোকান থেকে কেনা হয় জানতে চাইলেন। ক্লোন চা না ডাস্ট চা তাও জিজ্ঞেস করলেন। মিতু পানি নিয়ে এসেছে। বাবার মাথায় হাত দিয়ে সে বাবাকে তুলে বসালো। ব্যথা কি একটু কম লাগছে বাবা? হুম। বাবা চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাই। সকাল হোক, তারপর দেখা যাবে। না, এক্ষুনি চলো, তোমার চোখ মুখ কালো হয়ে গেছে, আমার ভালো লাগছে না বাবা। ব্যথাটা এখন একটু কম। এখন কম? হুম। 1 কাপ চা বানিয়ে খাওয়াতে পারবি মা? অবশ্যই পারবো, চলো নিচে চলে যাই। আমি এখানেই থাকি, তুই চা বানিয়ে নিয়ে আয়। মিতুর ঘর ছেড়ে তার নড়তে ইচ্ছা করছে না। মিতুকে বলে তার ঘরটা কি তিনি নিজের জন্য নিয়ে নেবেন? অফিস থেকে এসে এই ঘরে থাকবেন। ঘরে তো বাথরুম নেই, বাথরুমের জন্য নিচে যেতে হবে। মিতুর ঘরটা নেওয়া ঠিক হবে না, বেচারির শখের ঘর। মিতুকে একটা বাথরুম বানিয়ে দিতে হবে। রাজমিস্ত্রিকে সকালবেলায় বলে দেবেন। মিতুর ঘরের সঙ্গে সুন্দর একটা বাথরুম হবে, আর ছাদের চারদিকে রেলিং হবে। চা খেতে গিয়ে জামিলুর রহমান লক্ষ্য করলেন তার ব্যথা একটুও নেই। শরীর ঝরঝরে লাগছে। শরীর ভালো থাকলে যা হয় সব কিছুই ভালো লাগে, এখনও তাই লাগছে। এই যে তার পাশে মিতু বসে আছে, বিস্মিত চোখে তাকে দেখছে, এই দৃশ্যটাও দেখতে ভালো লাগছে। তুই কি পড়াশোনাও এখানে করিস? না, এটা হচ্ছে আমার ঘুম ঘর, শুধু ঘুমোবার জন্য এখানে আসি। ঘরটা সুন্দর না বাবা? সুন্দর। তোমার ব্যথা কি এখনো আছে? না, ব্যথা সেরে গেছে। সেরে গেলেও তুমি সকালে কোনো একজন ভালো ডাক্তারকে তোমার শরীরটা দেখাও। ডাক্তার দেখাতে হবে না, আমি খুব পরিশ্রম করি তো। পরিশ্রমী মানুষের অসুখ বিসুখ হয়। এই যে সুরাইয়া এখন স্বাভাবিক আচরণ করছে, কেন করছে? পরিশ্রম করছে বলেই এই উন্নতিটা হয়েছে। ফুপু কি এখন ভালো হয়ে গেছেন? আমার তো মনে হয় সে আগের চেয়ে অনেক ভালো, কথাবার্তাও স্বাভাবিক। তোর কাছে মনে হয় না? আমি তো বাবা জানি না, ফুপুদের বাড়িতে কখনো যাইনি। কেন? যেতে ইচ্ছা করেনি। ইমন ইমন আসে না? না। কেন? জানি না বাবা। সে আসে না বলেই কি তুই যাস না?
মিতু হেসে ফেলল। এসব তুচ্ছ ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না তো। মা পুত্র নতুন সংসার পেতেছে, ওদের বিরক্ত করতে ইচ্ছা করে না বলেই যায় না। ওরা কেন আসে না? আমি কি করে বলবো ওরা কেন আসে না? আচ্ছা, আমি বলে দেব। তোমাকে কিছু বলতে হবে না বাবা। জামিলুর রহমান বিস্মিত হয়ে লক্ষ্য করলেন তার মেয়ের গলা ভারী। মনের ভেতরের আকাশ মেঘে মেঘে ঢেকে গেলে গলা এমন ভারী হয়। কেন তার মেয়ের মনে এত মেঘ জমবে? তিনি যেমন একা একা জীবনযাপন করেন, তার মেয়েটাও কি তাই করে? এটা ঠিক না। এই বয়সেই একা জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেলে বাকি জীবন কাটানো খুব কষ্টকর হবে। বাবা। হুম। সকাল হয়ে যাচ্ছে, ছাদ থেকে সকাল হওয়া দেখা খুব ইন্টারেস্টিং। দেখবে? আয় দেখি। জামিলুর রহমান মেয়ের সঙ্গে সকাল হওয়া দেখতে গেলেন। ব্যাপারটা তার এত ভালো লাগবে তিনি নিজেও ভাবেননি। গ্রামের সকাল সুন্দর, কিন্তু শহরের সকালও এত সুন্দর হয়? এত পাখি ডাকে, দিনের প্রথম আলোয় এত রহস্য। জামিলুর রহমানের খুব ইচ্ছা করল মেয়েকে বলেন, মা, তুমি আমাকে এত সুন্দর একটা জিনিস দেখালে, এখন তুমি বলো আমার কাছে কি চাও? যা চাইবে আমি তাই দেব। তার নিজেকে কিছুক্ষণের জন্য হলেও আলাদিনের চেরাগের দৈত্যের মতো মনে হলো। তার মনে হলো তার ক্ষমতা অসীম। মিতু নামের মেয়েটি এই মহেন্দ্রক্ষণে যা চাইবে তিনি তাকে তাই দিতে পারবেন। মিতু কিছু চাচ্ছে না, সুন্দর করে হাসছে। আশ্চর্য, তার নিজের মেয়ে এত সুন্দর করে হাসে আর তিনি জানেন না। শোভনের ব্যাপারটা কি মিতুর সঙ্গে আলাপ করবেন? এমন সুন্দর সকালে কুৎসিত কিছু নিয়ে আলাপ করতে ইচ্ছা করছে না। মিতু। জি বাবা। শোভন পুলিশের হাতে ধরা পড়েছে, থানা হাজতে আছে। বাবা আমি জানি। তুই জানিস? হুম। তোর মা? তোর মা কি জানে? হ্যাঁ, মাও জানে। টোকন ভাই এসে বলে গেছে। জামিলুর রহমান চুপ করে গেলেন। সবাই সবকিছু জানে, অথচ সবাই এমন ভাব করছে যেন কেউ কিছু জানে না। বদলে যাচ্ছে, সবাই বদলে যাচ্ছে। মিতু। জি বাবা। তুই যে একটা গান করছিলি, ওই গানটা কর তো শুনি। মিতু বিস্মিত গলায় বলল, আমি গান করছিলাম মানে? আমি কি গান জানি নাকি যে গান করব? আমি তো স্পষ্ট শুনলাম তুই গান করছিস। বাবা, আমি কখনো গান করি না। অনেকেই বাথরুমে গুনগুন করে গান করে, আমি তাও করি না। আমার গলায় কোনো সুর নেই। গান করতে সুপ্রভা, যখন তখন গান। জামিলুর রহমান চুপ করে গেলেন। তিনি তাহলে সুপ্রভার গানই শুনেছেন। ইমন খেতে বসেছে। সুরাইয়া খুব আগ্রহ করে ছেলের খাওয়া দেখছেন। টেবিলে 3 রকমের তরকারি, সজনে ডাঁটা এবং আলু দিয়ে একটা ভাজি, ইলিশ মাছের ডিম, ডাল। ইমন কেমন যেন অনাগ্রহের সঙ্গে খাচ্ছে। সজনে ডাঁটা নিল, তার সঙ্গে ইলিশ মাছের ঝোল মেশালো, এর মধ্যে 1 চামচ ডাল দিয়ে দিল। সুরাইয়া বললেন, খেতে কেমন হয়েছে রে? ভালো হয়েছে। ভালো হয়েছে তো এমনভাবে খাচ্ছিস কেন? সব মিশিয়ে ঘ্যাট বানাচ্ছিস। আরাম করে খা। আরাম করেই খাচ্ছি। ইমন আরাম করে খাচ্ছে না। খাবার মোটেই ভালো হয়নি। প্রতিটি তরকারিতে লবণ বেশি। সামান্য বেশি হলেও খেয়ে ফেলা যেত, অনেকখানি বেশি। ইমনের ধারণা তার মার লবণের আন্দাজ নষ্ট হয়ে গেছে। হয় লবণ খুব বেশি হচ্ছে, নয় লবণ হচ্ছেই না। ইলিশ মাছের ডিম কেমন হয়েছে? ভালো। তোর বাবার খুব প্রিয় ছিল। লোকজন বাজার থেকে ডিম ছাড়া ইলিশ আনে, তোর বাবা আনতো ডিমওয়ালা ইলিশ। মাছ কোটার সময় তোর বাবা পাশে থাকতো। যদি দেখতো ডিম নেই, অমনি তার মুখটা কালো হয়ে যেত। ইমন গল্প শুনে যাচ্ছে। হ্যাঁ হুঁ কিছুই করছে না। বাবার গল্প এখন আর তার কাছে ভালো লাগে না, অসহ্য বোধ হয়। ইলিশ মাছের ডিম তার বাবার পছন্দের খাবার ছিল, এই গল্প সে এর আগে অনেকবার শুনেছে, ভবিষ্যতে আরও অনেকবার শুনতে হবে। মার আলোচনা কোন খাতে যাবে ইমন এখন বলে দিতে পারে। ইলিশ মাছের ডিমের প্রসঙ্গ যখন এসেছে, তখন মাসকলাই ডালের প্রসঙ্গ আসবে। তারপর আসবে সর্ষে শাক দিয়ে কই মাছের ঝোলের গল্প। ইমন। জি। বাজারে দেখিস তো মাসকলাইয়ের ডাল পাস কিনা। খোসা ছাড়ানো ডাল না, খোসাওয়ালা ডাল। তোর বাবার খুব পছন্দ ছিল। অনেকেই মাসকলাইয়ের ডালে মাছ টাছ দিয়ে রান্না করে। তোর বাবার তা পছন্দ না, মাছ দিলেই তার কাছে আস্তে গন্ধ লাগতো। তোকে একদিন মাছ দিয়ে ডাল রান্না করে দেব। তোর বাবার পছন্দ ছিল না বলে যে তোরও পছন্দ হবে না এমন তো কথা না। তোর হয়তো ভালো লাগবে।
মাসকলাইয়ের ডাল নিয়ে আসিস তো। আচ্ছা। নতুন সর্ষে শাক উঠেছে কিনা খেয়াল রাখিস। আচ্ছা। সর্ষে শাক দিয়ে কই মাছও তোর বাবার প্রিয়। কোন বন্ধুর বাসা থেকে খেয়ে এসে একদিন আমাকে রাঁধতে বলল। সর্ষে শাক দিয়ে কই মাছের ঝোল আমি জন্মে শুনিনি। একদিন ভয়ে ভয়ে রাঁধলাম, সেই রান্নাই কাল হলো। 2 দিন পর পর সর্ষে শাক আর কই মাছ। আমি আবার কই মাছ খেতে পারি না, কাঁটার ভয়। কই মাছের কাঁটা বড়শির মতো, একটু বাঁকানো, একবার গলায় আটকালে আর যাবে না। তোর বাবার মতো কই মাছ খাওয়ার লোকও যা বিপদে পড়েছিল, শোন কি হয়েছে। ইমনের খাওয়া হয়ে গেছে। সে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মা, তোমাকে একটা অনুরোধ করি, তুমি দয়া করে অন্য গল্প করো। বাবার গল্প শুনতে আমার আর ভালো লাগে না। তাছাড়া গল্পগুলো তো নতুনও না, পুরনো। সুরাইয়া আহত চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। ইমন এই ধরনের কথা বলবে তিনি স্বপ্নেও কল্পনা করেননি। ছেলেটা দ্রুত বদলে যেতে শুরু করেছে। নিজেদের ফ্ল্যাটে আসার পর পড়াশোনাও করছে না। সময়ে অসময়ে ছেলের ঘরে ঢুকে দেখেছেন সে বিছানায় শুয়ে আছে, মাথা নিচে বালিশ নেই। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ছাদের দিকে। মানুষ একটু আধটু বদলায়, এই বদলানোটাও খুব ধীরে ধীরে হয় বলে চোখে পড়ে না। ইমনেরটা দ্রুত হচ্ছে বলেই চোখে পড়ছে। হারিয়ে যাওয়া বাবার গল্প সুরাইয়া ইচ্ছা করে করেন, যাতে মানুষটা পুরোপুরি হারিয়ে না যায়। সেই গল্প ইমন শুনতে চাচ্ছে না। মার সঙ্গে সে কঠিন গলায় কথা বলতে শুরু করেছে। এই গলা ভবিষ্যতে আরও কঠিন হবে। তখন কি হবে? সুরাইয়া বুকের চাপ ব্যথা বোধ করতে শুরু করলেন। এটা তার পুরনো ব্যথা, আজকাল ঘন ঘন হচ্ছে। সুরাইয়া দেখলেন ইমন শার্ট গায়ে দিচ্ছে, চিরুনি দিয়ে বাথরুমে ঢুকলো। সে কি কোথাও বের হচ্ছে? আজ ছুটির দিন, আজ কেন ঘর থেকে বের হবে? ছুটির দিনগুলি ঘরে থাকার জন্য, বাইরে ছোটাছুটি করার জন্য না। ইমন বাথরুম থেকে বের হতেই সুরাইয়া বললেন, কোথাও যাচ্ছিস? ইমন বলল, হ্যাঁ। কোথায় যাচ্ছিস? কাজ আছে মা। কাজটা কি? ইমন বিরক্ত গলায় বলল, তুমি সব কিছু জানতে চাও কেন? এত এত জেরা করার তো কিছু নেই। জেরা করছি না, কোথায় যাচ্ছিস জানতে চাচ্ছি। আমি জানতেও পারবো না? না। তোর সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই মা, সমস্যা তোমার। তুমি খুব বিরক্ত করো, মাঝে মাঝে অসহ্য লাগে। কোথায় যাচ্ছিস জানতে চাওয়াটা কি বিরক্ত করা? হ্যাঁ, বিরক্ত করা। আর কিভাবে বিরক্ত করি? তুমি রাতে 50 বার আমাকে দেখতে আসো, এটাও বিরক্তিকর। দরজা বন্ধ করে তুই শুয়ে পড়িস, তোকে 50 বার দেখতে আসবো কিভাবে? দরজা বন্ধ করলেও তো তোমার হাত থেকে নিস্তার নেই। তুমি একটু পরপর দরজা ফুটো দিয়ে তাকাবে। আমি এতদিন কিছু বলিনি, আজ বললাম, আমার ভালো লাগে না। তুই মশারি ঠিকমতো ফেলেছিস কিনা এটা দেখার জন্য ফুটো দিয়ে তাকাই। দয়া করে আর তাকাবে না। সুরাইয়া থমথমে গলায় বললেন, আমাকে আর কি করতে হবে না একসঙ্গে বলে দে। চেষ্টা করব তুই যা চাস সেরকম করতে। যদি না পারি চলে যাব। কোথায় চলে যাবে? সেটা তোর জানার বিষয় না। তুই কোথায় যাস সেটা যেমন আমার জানার বিষয় না, আমি কোথায় যাই সেটাও তোর জানার বিষয় না। ইমন এর জবাব দিল না, সহজ স্বাভাবিক ভঙ্গিতেই বের হয়ে গেল, যেন কিছুই হয়নি। সুরাইয়ার বুকের ব্যথার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টও শুরু হলো। শ্বাসকষ্টের এই উপসর্গ তার নতুন, মাঝে মাঝে হয়। ডাক্তারের কাছে যেতে ইচ্ছা করে না। কপালে কষ্ট থাকলে কষ্ট ভোগ করতেই হবে, ডাক্তার কবিরাজ কিছুই করতে পারবে না। সুরাইয়া দুপুরে খেলেন না, চাদর গায়ে ঘুমোতে গেলেন। বুকের ব্যথা এবং শ্বাসকষ্টের জন্য ঘুম আসছে না, সেটাই ভালো। শরীরের কষ্ট নিয়ে জেগে থেকে নিজের জীবনের কথা ভাবা, ভাবতে ভাবতে চোখের পানি ফেলা। বারান্দায় রাখা ফুলের টবে আজ পানি দেওয়া হয়নি। ভালোই হয়েছে, গাছগুলিও কষ্ট করুক। তিনি একা কেন কষ্ট করবেন? তার সঙ্গে যারা বাস করবে তাদেরও কষ্ট করতে হবে। তারপর কোনো একদিন ইমনের বাবার মতো তিনিও ঘর ছেড়ে চলে যাবেন, আর কেউ কোনোদিন তার খোঁজ পাবে না। ইমন থাকুক একা একা। ইমনের এখন তাকে দরকার নেই। তিনি কেন শুধু শুধু ছেলের জন্য ভাববেন? তার এত কি দায় পড়েছে? ইমনের একটা বিয়ে দিতে পারলে ভালো হতো। ইমনের দিকে লক্ষ্য রাখবে এমন একজন দরকার। একটা মেয়েকে তার পছন্দ হয়েছে, বাড়িওয়ালার দুঃসম্পর্কের আত্মীয়া। মন নেই, এই বাড়িতে থেকে ইডেন কলেজে পড়ে, দুনিয়ার কাজ করে। মেয়েটাকে তিনি 5 মিনিটের জন্যও বসে থাকতে দেখেন না। মেয়েটা দেখতে তত ভালো না, গায়ের রং কালো। সৌন্দর্যের প্রথম শর্তই গায়ের রং, সেই রং কালো হলে সবে মাটি।
এমনিতে অবশ্য মেয়েটার খুব মায়া মায়া চেহারা, মাথা ভর্তি চুল, লম্বা একহারে গরম, গলার স্বর খুব মিষ্টি এবং হাস্যমুখী। হাসি ছাড়া কথা বলতে পারে না। মেয়েটা তাকে খালা ডাকে এবং অবসর পেলেই তার সঙ্গে গল্প করতে আসে। ইমনের বাবার সব গল্পই তিনি ইতিমধ্যে মেয়েটার সঙ্গে করেছেন। গল্প বলার সময় কয়েকবার তার চোখে পানি এসেছে। তিনি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন মেয়েটার চোখেও পানি এসেছে। মেয়েটার কথাবার্তা বলার ভঙ্গিও সুন্দর, খুব মজা করে কথা বলে। ওই তো সেদিন হাসতে হাসতে বলল, আচ্ছা খালা, আপনার পুত্র কি সবসময় এমন গম্ভীর থাকে? সব সময় ভুরু কুঁচকে আছে, গম্ভীর আনন্দ। তিনি হাসতে হাসতে বললেন, মা, এটা হলো ওদের বংশগত রোগ। তার বাবাও গম্ভীর ছিল। আমার ওনাকে দেখলে কি মনে হয় জানেন? মনে হয় এই বুঝি উনি ভুরু টুরু কুঁচকে আমাকে বলবেন, এই মেয়ে, নিউটনের সেকেন্ড লটা কি বুঝিয়ে বলো। মুন্নি হাসে, তিনিও হাসেন। খালা, আমি একটা প্ল্যান করেছি। ওনাকে আমি একদিন খুব ভড়কে দেব। কি করব জানেন? আপনার বাসায় ঘাপটি মেরে বসে থাকব। উনি যখন বাসায় ফিরবেন, দরজা খোলার জন্য কলিং বেল টিপবেন। তখন আমি দরজা খুলে বলবো, আপনি কে? কাকে চান? উনি খুব ভড়কে যাবেন না? না, ও ভড়কাবার ছেলে না। মুন্নিদের বাড়িতে আত্মীয় স্বজন এলে মুন্নির ঘুমোবার জায়গার সমস্যা হয়। সে চলে আসে সুরাইয়ার কাছে, আদুরে গলায় বলে, খালা, আজ রাতটা কি আমি আপনার সঙ্গে ঘুমোতে পারি? সুরাইয়া বলেন, অবশ্যই পারো মা। আমি ঘুমোতে এলে আপনার জন্য ভালোই হবে। আমি খুব সুন্দর করে চুলে বিলি কাটতে পারি। চুলে বিলি কেটে আপনাকে ঘুম পাড়িয়ে দেব। তোমাকে চুলে বিলি কাটতে হবে না, তুমি এসে আমার সঙ্গে ঘুমাও, দুজনে গল্প করব। ছেলেটা এমন হয়েছে যে তাকে 10টা কথা বললে সে একটা কথার জবাব দেয়। তার সঙ্গে কথা বলা আর একটা গাব গাছের সঙ্গে কথা বলা এক। গাব গাছের তাও পাতা নড়ে, তার তাও নড়ে না। মুন্নি যতবার এ বাড়িতে থাকতে এসেছে ততবারই তিনি প্রায় সারা রাত গল্প করেছেন। মুন্নির জন্য রাতগুলো কেমন ছিল তিনি জানেন না, কিন্তু তার জন্য রাতগুলো ছিল আনন্দময়। মাঝে মাঝে মেয়েটা তাকে অদ্ভুত ধরনের কথাও বলে, অদ্ভুত এবং ভয়ঙ্কর। পুরোপুরি ভেঙে বলে না বলে তিনি ব্যাপারটা ঠিক বুঝতে পারেন না। যেমন এক রাতে অনেকক্ষণ গল্প গুজবের পর তিনি বললেন, মা, এখন ঘুমোতে যাও, ফজরের আজান হতে বেশি দেরি নেই। মুন্নি তখন বিছানায় উঠে বসে সম্পূর্ণ অন্যরকম গলায় বলল, খালা, আপনি কি আমাকে পছন্দ করেন? উনি বলল, অবশ্যই পছন্দ করি। আপনার কি ধারণা আমি একটা ভালো মেয়ে? অবশ্যই তুমি ভালো মেয়ে। খালা, আমি কিন্তু ভালো মেয়ে না, আমি ভয়ঙ্কর খারাপ মেয়ে। ভয়ঙ্কর খারাপ মেয়েরা যা করে আমিও তাই করি, মাঝে মাঝে তার চেয়ে বেশিই করি। নিজের ইচ্ছায় করি না, করতে বাধ্য হই। বাধ্য হয়ে অনেকেই অনেক কিছু করে। ভালো মেয়েরা করে না খালা, ভালো মেয়েরা ভেঙে যায় কিন্তু মচকায় না। আমি ভাঙি না, মচকাই। আমার জন্ম হয়েছে মচকাবার জন্য। ভয়ঙ্কর যে কাজটা করো সেটা কি? আপনি আন্দাজ করুন তো। আন্দাজ করতে পারছি না। একদিন পারবেন। মুন্নি শুয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। তিনি জেগে থাকেন এবং বারবারই তার মনে হয় বড় ভালো একটা মেয়ে। গায়ের রংটা আরেকটু যদি ভালো হতো তিনি সরাসরি ইমনের সঙ্গে মেয়েটার বিয়ের কথা বলতেন। কালো মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলে নাতি নাতনিগুলোও কালো হবে। সেই কালো নাতি নাতনিগুলির বিয়ের সমস্যা হবে। বিয়ে অনেক বড় ব্যাপার, হুট করে দিয়ে দিলেই হয় না, অনেক ভেবেচিন্তে দিতে হয়। ইমন হাঁটছে, হাঁটতে তার ভালো লাগে। হাঁটার সময় চারদিকে খেয়াল রাখতে হয় বলে মাথায় অন্য চিন্তা আসে না। রিকশায় উঠতেই উদ্ভট উদ্ভট সব চিন্তা আসে। আজ রাস্তায় হাঁটতে ইমনের ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। কাল রাতে এক ফোঁটা ঘুম হয়নি। সেই ঘুমে এখন প্রায় শরীর জমে যাচ্ছে। এমন কোনো উদাহরণ কি আছে যে হাঁটতে হাঁটতে একজন মানুষ ঘুমিয়ে পড়ল এবং ঘুমের মধ্যেই হাঁটতে থাকলো? উদাহরণ না থাকলে সে তৈরি করবে, গিনেস বুক অফ রেকর্ডে নাম উঠবে। বাংলাদেশের ইমন ঘুমন্ত অবস্থায় 3 কিলোমিটার পথ অতিক্রম করে তার ছাত্রীকে পড়াতে যান। ঘুমন্ত অবস্থাতেই তাকে 1 ঘন্টা পড়ান এবং ঘুমিয়ে ঘুমিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন। গিনেস বুক অফ রেকর্ডে নাম ওঠার পর বিভিন্ন পত্রপত্রিকায় ইন্টারভিউ ছাপা হতে থাকলে বিভিন্ন সংগঠন পুরস্কার দেওয়া শুরু করবে, উপাধিও দিতে পারে, বীরশ্রেষ্ঠের মতো ঘুমশ্রেষ্ঠ জাতীয়। আচ্ছা, এইসব সে কী ভাবছে? ঘুম কাটাবার জন্য ইমন রাস্তার পাশে চায়ের দোকানে থামল। পরপর 2 কাপ চা খেলো। টাকা দিতে গিয়ে দেখে ভাঙতি নেই। একটা 500 টাকার নোট। 2 প্যাকেট সিগারেট কিনলে টাকার ভাঙতি পাওয়া যাবে।
2 প্যাকেট সিগারেটই দরকার, একজনকে দিতে হবে। আচ্ছা 3 প্যাকেট কিনলে কেমন হয়? তার নিজের জন্য 1 প্যাকেট। রাতে বিছানায় শুয়ে শুয়ে সিগারেট টানবে। মা হঠাৎ ঘরে ঢুকে আতঙ্কিত গলায় বলবেন, কি করছিস? সে বলবে, সিগারেট খাচ্ছি মা। বিছানায় আলসেয়া হয়ে সিগারেট খেতে খেতে গল্পের বই পড়তে নিশ্চয়ই খুব ভালো লাগবে। নবনীদের ঘর ভর্তি গল্পের বই। আজ ফেরার পথে নবনীর কাছ থেকে কিছু গল্পের বই চেয়ে নিয়ে আসতে হবে। বই চাইলেই সে আহ্লাদি ধরনের কোনো একটা কথা বলবে। নবনী সহজভাবে কোনো কথা বলতে পারে না। তার কাছে প্রকাণ্ড একটা কাচের জার আছে, যার ভর্তি তরল আহ্লাদি। নবনী প্রতিটি কথা বলার আগে আহ্লাদি জারে ডুবিয়ে বলে। নবনীকে যে ছেলে বিয়ে করবে তার প্রথম করণীয় কাজ হচ্ছে বিয়ের রাতেই আহ্লাদির জারটা ভেঙে ফেলা। আচ্ছা এসব সে কী ভাবছে? নবনীর আহ্লাদিতে তার কিছু আসে যায় না। নবনী যা ইচ্ছা করুক, তার দায়িত্ব নবনীকে অঙ্ক শেখানো। নবনীকে সে সপ্তাহে 3 দিন পড়ায়, সন্ধ্যার পর 1 ঘন্টা। পড়ানোর টাইম টেবিলের ঠিক নেই। হুট করে নবনী বলবে, স্যার আগামীকাল আসবেন না, পরশু দিন আসুন, দুপুর 2টার সময়, যদি আপনার কাজ না থাকে। স্যার শুনুন, আগামী 1 সপ্তাহ আসবেন না, আমরা দল বেঁধে টেকনাফ যাব। না গিয়ে থাকলে আমাদের সঙ্গে চলুন, প্লিজ প্লিজ প্লিজ। ইমন ঠিক 3:30টায় নবনীদের বাড়ির সামনে উপস্থিত হলো। নবনী খুলে আকাশ থেকে পড়ার ভঙ্গি করে বলল, ওমা স্যার আপনি? ইমন বিস্মিত হয়ে বলল, তুমি তো 3:30টার সময় আসতে বলেছিলে। ও আল্লাহ, আমার কি হবে? কিচ্ছু মনে নেই। আজকেও বোরিং ম্যাথ নিয়ে বসতে হবে। ছুটির দিনেও ম্যাথ? তোমার ইচ্ছা না থাকলে থাক। হুম, থাকবে কেন? এসেছেন যখন তখন তো পাশা খেলতেই হবে। পাশা খেলতে হবে মানে কি? পাশা খেলার গান শুনেননি? হিট গান, আজ পাশা খেলব রে শ্যাম। স্যার আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি 5 মিনিটের মধ্যেই বই খাতা নিয়ে চলে আসব। এই 5 মিনিট বরং খবরের কাগজ পড়ুন। আজকের খবরের কাগজ পড়েছেন? না, আমিও পড়িনি, পড়তে ভালো লাগে না। সব সময় বৃষ্টি বৃষ্টি সব নিউজ ছাপা হয়। স্যার আমি যাই, জাস্ট 5 মিনিটস। ইমন 20 মিনিট ধরে বসে আছে। নবনীর খোঁজ নেই। বিশাল বাড়িতে নিজেকে ক্ষুদ্র এবং তুচ্ছ বলে মনে হচ্ছে। বড় বড় সোফা, সোফার সামনে কাচের টেবিল, পায়ের নিচের কার্পেটটা এতই সুন্দর যে এর উপর দাঁড়াতে মায়া লাগে। ড্রয়িং রুমের 2 কোণার কাচের 3 কোণা টেবিলে 2টা শ্বেত পাথরের নারী মূর্তি। গায়ের কাপড় গায়ে থাকছে না, খুলে পড়ে যাচ্ছে। মূর্তি দুটার দিকে তাকিয়ে থাকা যায় না, আবার দৃষ্টিও ফিরিয়ে নেওয়া যায় না। ইমনের নিজেকে বসার ঘরের অনেক আসবাবের মতো একটা আসবাব বলে মনে হচ্ছে। স্যার আপনাকে চা দেয়নি? কি আশ্চর্য, আমি বলে গেলাম চা দিতে। ছি ছি, স্যার আপনি কি রাগ করছেন? না, রাগ করব কেন? একা একা এতক্ষণ বসেছিলেন এই জন্য। কেন দেরি হয়েছে জানেন স্যার? আমি বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে বের হব, এমন সময় টেলিফোন। আমার এক বান্ধবী, ওর নাম শম্পা, টেলিফোন করেছে। শম্পা একবার টেলিফোন করলে ছাড়ে না। ইমন তাকিয়ে আছে। নবনী শম্পার কথা বলছিল এটা মিথ্যা। নবনী এতক্ষণ সাজগোজ করছিল। যে সাজ সে দিয়েছে সেই সাজের জন্য 20 মিনিট খুব কম সময়। মেরুন রঙের সবুজ পাড় শাড়ি, মেরুন স্যান্ডেল, গাঢ় সবুজ ব্লাউজ, চুলেও কিছু একটা করা হয়েছে, ঢেউয়ের মতো ফুলে আছে। চোখে কাজল দেয়া হয়েছে। নবনীর চোখ এখন যতটা টানা মনে হচ্ছে আসলে ততটা টানা না। নবনী বলল, স্যার কি দেখছেন? ইমন বলল, চলো পড়তে বসি। স্যার আজ পড়ব না, এরকম সাজগোজ করে পড়তে ভালো লাগে না। এমন সাজের পর ইটিস পিটিস করতে ভালো লাগে। ইটিস পিটিস কি? কিছু না স্যার, রসিকতা করলাম। আসলে হয়েছে কি জানেন, শম্পা টেলিফোন করেছে তার বাসায় যাবার জন্য। তার বড় বোনকে বরপক্ষের লোকজন দেখতে আসবে, এই উপলক্ষে অনুষ্ঠান। আমাকে যেতে বলেছে বলেই সেজেছি। তুমি তাহলে যাও, আমি সোমবার আসব। সেখানে যাব সন্ধ্যাবেলা 6:30টায়। এখন তো না, আপনি একদিন গল্প করুন। সব দিন অঙ্ক করতে হবে এমন কোনো কথা আছে? অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক জ্যাক আ ডাল বয়, এই কথাটা আমার বাবা সব সময় বলেন। আমি যখন ক্লাস 5-6-এ পড়তাম তখন খুব ভিডিও গেম খেলার শখ ছিল। বাবা তখন নিয়ম করে দিয়েছিলেন 1 ঘন্টা পড়লে 1 ঘন্টা ভিডিও গেম খেলতে পারবো। কাজেই আজ আমি আপনার সঙ্গে গল্প করব। একটু বসুন, আপনার জন্য চা নিয়ে আসি। নবনী পট ভর্তি করে চা নিয়ে এলো। একটা বাটিতে পায়েস, একটা বাটিতে হালুয়া জাতীয় কিছু, অন্য একটা প্লেটে আলুর চপ। স্যার
এই যে খাবারগুলি দেখছেন সব আমার বানানো, আজ সারাদিন কষ্ট করে বানিয়েছি, আপনাকে খাওয়াবো এই জন্য। ইমন বিরক্ত মুখে বলল, আমি যে আসবো সেটাই তো তুমি ভুলে গিয়েছিলে। না, ভুলে যাইনি, আমার খুব মনে আছে, আপনাকে মিথ্যা করে বলেছি ভুলে গেছি। স্যার খেয়ে দেখুন তো কেমন হয়েছে। যেটা দেখতে আলুর ভর্তার মতো সেটা আসলে আলুর ভর্তা না, বুটের ডালের হালুয়া। ইমন হালুয়া মুখে দিল। জিনিসটা দেখতে অখাদ্য হলেও খেতে ভালো হয়েছে। নবনী বলল, আপনার জন্য সামান্য গিফটও এনে রেখেছি স্যার, যাবার সময় নিয়ে যাবেন। গিফট কি জন্য? আজ আপনার জন্মদিন। কে বলল তোমাকে? মিতু আপা বলেছেন। অনেক আগেই মিতু আপার কাছ থেকে আপনার ডেট অফ বার্থ জেনে নিয়েছি। স্যার, হ্যাপি বার্থডে। ইমন গম্ভীর গলায় বলল, থ্যাংক ইউ। স্যার, আপনি সবসময় গম্ভীর হয়ে থাকেন, প্লিজ জন্মদিনের দিন গম্ভীর হয়ে থাকবেন না। পায়েসটা খান, পায়েসটা খুব ভালো হয়েছে, কাউনের চালের পায়েস। ইমন পায়েসের বাটি হাতে নিল। আজ তার জন্মদিন ঠিকই, তারিখটা তার নিজেরই মনে ছিল না। স্যার, পায়েস কি ভালো হয়েছে? হ্যাঁ, পায়েস বানানো আমি আজই শিখেছি। মাকে বললাম, মা পায়েস বানানো শিখিয়ে দাও। মা শিখিয়ে দিল, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিল, আমি রাঁধলাম। পায়েসটা বেশ ভালো হয়েছে। মা বললেন, এত যত্ন করে পায়েস রাঁধছিস কার জন্য? আমি বললাম, স্যারের জন্য। অমনি মার মুখ গম্ভীর হয়ে গেল। মা আপনাকে সহ্য করতে পারে না। কেন? মার ধারণা আমি আপনাকে মার চেয়ে বেশি পছন্দ করি এই জন্য। তবে মার পছন্দে কিছু যায় আসে না, বাবার পছন্দ অপছন্দটাই গুরুত্বপূর্ণ। এবারে সব কিছু চলে বাবার চোখের ইশারায়। বাবা যদি কোনো একটা ব্যাপারে হ্যাঁ বলেন, তাহলে পৃথিবীর কেউ সেই হ্যাঁকে না বানাতে পারবে না। ও আচ্ছা, আর সেই কঠিন বাবাকে কে কন্ট্রোল করে বলুন তো? তুমি করো? হ্যাঁ, আমি করি। আমি বাবাকে যা করতে বলবো বাবা তাই করবে। ভালো তো। ওই দিন আমি বাবাকে বললাম, বাবা, আমি কিন্তু নিজের ইচ্ছামতো বিয়ে করব। আমি যদি কাউকে পছন্দ করি তুমি কিন্তু না বলতে পারবে না। বাবা হাসি মুখে বললেন, আচ্ছা, না বলবো না। পছন্দের কেউ ইতিমধ্যে কি জোগাড় হয়ে গেছে? আমি বললাম, হুম। বাবা বললেন, তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবি না? আমি বললাম, দেব। ইমনের চা খাওয়া হয়ে গেছে, সে উঠতে যাবে। নবনী বলল, স্যার, উঠবেন না, বাবার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। আপনি এতদিন ধরে আমাকে পড়াচ্ছেন, কিন্তু এখনও বাবার সঙ্গে আপনার দেখা হয়নি। আজ বাবা বাসায় আছেন, ঘুমোচ্ছেন, ঘুম ভাঙলেই বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। ইমন বলল, নবনী, আজ থাক, অন্য একদিন পরিচয় করব। আজ আমার একটা কাজ আছে। বাবার ঘুম এক্ষুনি ভাঙবে। 4টার পর বাবা বিছানায় থাকেন না। এখন বাজছে 4টা 10। ইমন দাঁড়িয়ে পড়ল। নবনী আহত গলায় বলল, স্যার, আপনি সত্যি সত্যি চলে যাচ্ছেন? হ্যাঁ, আমার জরুরি কাজ আছে। কি জরুরি কাজ? আমার এক ভাইকে পুলিশে ধরেছে, সে থানা হাজতে আছে, তার সঙ্গে দেখা করব। আপনার ভাই থানা হাজতে? উনি কি করেছেন? অনেক কিছু করেছে। পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল আমার মেজো মামা, ওনাকে বলবো? না, তাকে কিছু বলতে হবে না। আপনার গিফটটা নিয়ে যান। আরেকদিন এসে নিয়ে যাব। গিফট নিয়ে হাজতে যাওয়া যায় না, তাই না? স্যার, আসুন আপনাকে একটা গাড়ি দিয়ে দিই, গাড়ি নিয়ে যাবেন। গাড়ি লাগবে না। ইমন ঘর থেকে বের হলো। নবনীর চোখ সঙ্গে সঙ্গে পানিতে ভর্তি হয়ে গেল। সে যে তার স্যারের জন্য এই প্রথম চোখের পানি ফেলল তা না, প্রায়ই ফেলে। প্রতি রাতেই ঘুমোতে যাবার সময় সে বালিশে মুখ গুজে কিছুক্ষণ কাঁদে। হাজতে গাদা গাদি ভিড়। এক কোণায় শোভন গুটিসুটি মেরে শুয়ে আছে। তার চুল লম্বা, মুখ ভর্তি দাড়িগোফের জঙ্গল, চোখ লাল হয়ে আছে। জিন্সের প্যান্টের সঙ্গে কটকটে হলুদ রঙের উইন্ড ব্রেকারে তাকে অদ্ভুত দেখাচ্ছে। ইমন হাজতের দরজার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। শোভনকে চিনতে পারছে না। তাকে বিস্মিত করে জঙ্গলা মুখের এক যুবক বলল, ইমন, সিগারেট এনেছিস? আমি যে এখানে, খবর কার কাছে পেয়েছিস? টোকন ভাইয়ের কাছে। ও তোকে টাকা পয়সা দেয়নি? 500 টাকার একটা নোট দিয়েছে। মাত্র 500? বলিস কি, আমার দরকার হাজার হাজার টাকা। ওরা কি তোমাকে মেরেছে? প্রথম 2 দিন ধোলাই দিয়েছি, এখন ধোলাই বন্ধ। শোভন আনন্দিত মুখে সিগারেট ধরালো, পা নাচাতে নাচাতে বলল, তোর মুখ এত শুকনা কেন? তোর প্রবলেম কি?
কোনো প্রবলেম নেই। ফুপু ভালো আছেন? হুম, ঘর সংসার নিয়ে ব্যস্ত আছে, এটা ভালো। তোর পরীক্ষা কবে? 7 তারিখ থেকে শুরু হচ্ছে। প্রিপারেশন কেমন? ভালো। শোভনের সিগারেট শেষ হয়ে গেছে, সে আরেকটা সিগারেট ধরালো। ইমন দাঁড়িয়ে আছে চুপচাপ। অন্য হাজতিরা শুরুতে তাদের কথাবার্তা শুনছিল, এখন আগ্রহ হারিয়ে ফেলেছে। মাঝে মাঝে তারা তৃষিত চোখে তাকাচ্ছে শোভনের সিগারেটের দিকে। তাদের আগ্রহ সীমাবদ্ধ হয়ে এসেছে। ইমন, হুম, এবারও নিশ্চয়ই ফার্স্ট সেকেন্ড হবি? হব। ভালো ভালো, ভেরি গুড। তোমাকে কি এরা থানা হাজতেই রাখবে? নিয়ম নাই, জেল হাজতে পাঠানোর কথা, পাঠাচ্ছে না। নিয়ম কানুন সব কাগজে কলমে। তুই মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যাবি। আচ্ছা, জিনিসটা সাবধানে রাখবি। আচ্ছা, কখনো হাতছাড়া করবি না। এসব জিনিস সচরাচর পাওয়া যায় না, যদি ছাড়া পাই জিনিসটা লাগবে। ব্যাপারীকে শিক্ষা দেব, জন্মের শিক্ষা। ব্যাপারী কে? আব্দুল কুদ্দুস ব্যাপারী। ওই হারামজাদা আমাকে ধরিয়ে দিয়েছে। হারামির বাচ্চাকে আমি শিয়ালের শিং দেখাবো। হারামি দেখবে শিয়ালের শিং কেমন, হরিণের মতো ডালপালাওয়ালা নাকি গরুর মতো প্লেন। ইমন চুপ করে রইল। শোভন গলা নামিয়ে বলল, ভয় পাস না, ভয় কিছু নেই। তোর কাছে এই জিনিস আছে, এটা কেউ সন্দেহ করবে না। মা কেমন আছে? জানি না, অনেকদিন যাই না। যাস না কেন? মাঝে মাঝে যাবি। মা কি জানে আমি ধরা খেয়েছি? মনে হয় জানেন না। না জানলেই ভালো। নষ্ট ছেলেপুলের সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো। তোমার কেস আদালতে কবে যাবে? দেরি আছে, পুলিশকে আগে কেস সাজাতে হবে। পুলিশেরা তো সময় কোথায়? তাদের সব গুছিয়ে আনতে বছর 2 সময় লাগবে। এই 2 বছরে কত কিছু হবে। আলামত হারিয়ে ফেলবে, সাক্ষীর ট্যাপ খেয়ে যাবে, ফাইল খুঁজে পাওয়া যাবে না। ইমন কিছুক্ষণ ইতস্তত করে বলল, তুমি কি খুন করেছ? শোভনের দ্বিতীয় সিগারেটটিও শেষ হয়েছে। শিকের বাইরে সিগারেট ছুঁড়ে ফেলে সে আরেকটা সিগারেট হাতে নিল। ধরালো না। ইমনের ধারণা হলো শোভন প্রশ্নের উত্তর দেবে না। প্রশ্নের উত্তর না দেওয়াও এক ধরনের উত্তর। তবে ইমনের ধারণা ভুল প্রমাণ করে শোভন বলল, খুন করেছি। একা করিনি, সঙ্গে আরও লোকজন ছিল। এসব নিয়ে তুই মাথা ঘামাবি না, সবই কপালের লিখন। যার কপালে যা লেখা থাকে তার তাই হয়। যা, চলে যা। গভীর রাতে সুরাইয়ার ঘুম ভেঙে গেল। কোনো কারণ ছাড়াই তিনি ধর্মর করে উঠে বসলেন। তার কাছে মনে হলো বাড়িঘর একটু যেন দুলছে, ঘরের পর্দা কাঁপছে। ভূমিকম্প নাকি? ইমনকে ডাকতে যাবেন, তখন তার শরীর জমে গেল। বিছানায় সুপ্রভা শুয়ে আছে, কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে, ছোটবেলার মতো করে ঘুমোচ্ছে। বুড়া আঙুল মুখের ভিতর, আঙুল চুষতে চুষতে ঘুম। বড় হয়েও এই অভ্যাস যায়নি। কত মার খেল এর জন্য। সুরাইয়া ভাঙা গলায় ডাকলেন, ইমন, ইমন। গলা দিয়ে স্বর বের হচ্ছে না। তিনি ফুসফুসের সমস্ত শক্তি একসঙ্গে করে ডাকলেন, ইমন, ইমন। তিনি সুপ্রভার উপর থেকে দৃষ্টি ফেরাতে পারছে না। মেয়েটা ঘুমোচ্ছেও না। এই তো চোখ মিলে আবার চোখ বন্ধ করল। সুপ্রভা কোত্থেকে এলো? দরজায় ধাক্কা পড়ছে। ইমনের গলা শোনা যাচ্ছে, মা, কি হয়েছে? দরজা খুলো, দরজা খুলো মা। সুরাইয়া খাট থেকে নামলেন, মেঝেতে পড়ে যাচ্ছিলেন। দেয়াল ধরে টাল সামলালেন, কোনো রকমের দরজার কাছে গেলেন। আবারও তাকালেন খাটের দিকে। ওই তো সুপ্রভা, পা গুটিয়ে শুয়েছিল, এখন পা সোজা করেছে। মা, দরজা খুলো। সুরাইয়া দরজা খুললেন। ইমন বলল, কি হয়েছে? সুরাইয়া তাকালেন খাটের দিকে। খাট শূন্য, কেউ সেখানে শুয়ে নেই। ইমন বলল, কি হয়েছে? সুরাইয়া ক্ষীণ গলায় বললেন, ভয় পেয়েছি। ভয় পেয়েছ কেন? মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। মা, শুয়ে থাকো, ভূমিকম্প হচ্ছে না। তুই আমার সঙ্গে ঘুমো। ইমন বিরক্ত গলায় বলল, পাগলের মতো কথা বলো না তো মা। পাগলের মতো কথা কি বললাম? ছেলে মার সঙ্গে ঘুমোতে পারে না? একটা জোয়ান ছেলে মার সঙ্গে শুয়ে থাকবে, এটা কেমন কথা? মার কাছে ছেলে সবসময়ই ছেলে। তোমার সঙ্গে ডিবেট করতে ভালো লাগছে না মা, তুমি ঘুমাও তো, আমি যাচ্ছি। এরকম বিরক্ত গলায় কথা বলছিস কেন? তোর বাবা তো জীবনে কখনো আমার সঙ্গে এরকম বিরক্ত গলায় কথা বলেনি। বাবা যদি এখন থাকতো তাহলে আমার চেয়ে বেশি বিরক্ত হতো।
তুমি আগে যেমন ছিলে এখন তেমন নেই, তুমি বদলে গেছো। আমাকে ধমকাচ্ছিস কেন? ধমকাচ্ছি না, তোমাকে ধমকাবো এত সাহস আমার নেই। ইমন চলে গেল। সুরাইয়া আবারও ভয় ভয় খাটের দিকে তাকালেন। না, খাটে কেউ নেই। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে রওনা হলেন। পানির পিপাসা হয়েছে, পানি খাবেন। মাথা দপদপ করছে। নারিকেল তেলের সঙ্গে পানি মিশিয়ে মাথায় দিতে হবে। ঘরে কি নারকেল তেল আছে? মনে করতে পারছেন না। সুরাইয়া পানি খেলেন, মাথায় পানি দিয়ে চুলা ধরালেন। বাকি রাতটা তিনি জেগেই কাটাবেন। একা একা বিছানায় ঘুমোতে যাবার মতো সাহস তার নেই। চা নিয়ে বসার ঘরে চলে যাবেন। মোটাসোটা দেখে একটা গল্পের বই নিয়ে বসতে পারলে ভালো হতো। গল্পের বই কি আছে? ইমনের কাছে থাকতে পারে। সুরাইয়া ইমনের জন্য 1 কাপ চা বানালেন। মনে হয় খাবে না, না খেলে তিনি নিজেই পরে গরম করে খেয়ে নেবেন। ইমনের ঘরের দরজার কড়া নাড়তেই ইমন দরজা খুলল। সুরাইয়া বললেন, চা খাবি? ইমন কোনো কথা না বলে চায়ের জন্য হাত বাড়াল। সুরাইয়া বললেন, তোর কাছে কোনো গল্পের বই আছে? এত রাতে গল্পের বই দিয়ে কি হবে? রাতে আর ঘুমোতে যাব না, এই জন্য। ভূমিকম্পের ভয়ে জেগে থাকবে? ভূমিকম্প না, অন্য ব্যাপার। অন্য ব্যাপারটা কি? সুরাইয়া ছেলের ঘরে বিছানার উপর চায়ের কাপ নিয়ে বসতে বসতে বললেন, হঠাৎ ঘুম ভেঙে দেখি বিছানায় সুপ্রভা ঘুমোচ্ছে। এটা তো নতুন কিছু না মা, একসময় তুমি দেখতে বাবা তোমার পাশে ঘুমোচ্ছে। তোর বাবাকে দেখে কখনো ভয় পেতাম না, সুপ্রভাকে দেখে ভয় পেয়েছি। সুপ্রভাকে কি আজকেই প্রথম দেখলে না আগেও দেখেছ? সুরাইয়া জবাব দিলেন না। তিনি অন্য একটা ব্যাপার নিয়ে ভাবছেন। ব্যাপারটা ছেলেকে এই মুহূর্তে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছেন না। সুরাইয়া হঠাৎ লক্ষ্য করলেন তিনি ছেলেকে কিছুটা হলেও ভয় পান। আশ্চর্য, নিজের পেটে ছেলেকে তিনি ভয় পাচ্ছেন। ওই তো সেদিন এতটুকু ছিল, সিঁড়ি দিয়ে একা নামতে পারত না, কেমন পা লেচড়ে লেচড়ে নামত। ইমন, বলো। মুন্নি মেয়েটাকে তুই দেখেছিস না? মাঝে মাঝে আমার সঙ্গে রাতে এসে থাকে। মেয়েটাকে তোর কেমন লাগে? ভালো। শুধু ভালো না, মেয়েটা আসলে খুবই ভালো। তুই তো তার সঙ্গে কথা বলিসনি, কাজেই তুই জানিস না। আমার সঙ্গে অনেক কথা হয়, আমি জানি। মেয়েটা তোকে খুব পছন্দ করে। পছন্দ করলে তো ভালোই। কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে মেয়েটির সঙ্গে তোর বিয়ে হলে খুব ভালো হতো। ভালো হতো কেন? ভালো একটা মেয়ে, এজন্য ভালো হতো। মেয়েটাকে তোমার যত ভালো বলে মনে হচ্ছে সে তত ভালো না। কাছুয়া টাইপ মেয়ে। কাছুয়া টাইপ মেয়ে মানে তুমি বুঝবে না মা, বাদ দাও। আমি বুঝবো না আর তুই সব বুঝে বসে আছিস? এত তাড়াতাড়ি এত লায়ক হয়ে গেলে কিভাবে? তোর বাবাও তো এত লায়ক ছিল না। কোথায় কোথায় বাবার প্রসঙ্গ টানবে না তোমা। বাবার সঙ্গে আমার তুলনা করবে না। বাবা ছিল বাবার মতো, আমি আমার মতো। তোর বাবার কথা উঠলেই তুই রেগে যাস কি জন্য? আমি ব্যাপারটা আগেও লক্ষ্য করেছি। তুই তো তাকে সহ্যই করতে পারিস না। আমি তাকে সহ্য করতে পারি কি পারি না তাতে তো কিছু আসতে যাচ্ছে না। তুমি কেন রাগ করছো? এখন তোর বাবার কিছু যাচ্ছে আসছে না, কিন্তু সে যখন ফিরে আসবে, আমাদের সঙ্গে থাকবে, তখন তো যাবে আসবে। বাবা আমাদের সঙ্গে থাকবে? সে কোথায় যাবে? ইমন চায়ের কাপ নামিয়ে রেখে বলল, তোমার এখনো ধারণা বাবা ফিরে আসবে? অবশ্যই আসবে। আমি আলাদা বাসা নিয়েছি কি জন্য? তোর বাবার জন্য। ও, আমি চেষ্টা করছি তোর বাবা চলে যাবার সময় যে বাড়ি ছিল সে বাড়ি ভাড়া নিতে। বাড়িওয়ালাকে বলে রেখেছি, ঘর খালি হলেই তিনি আমাকে খবর দেবেন। ঠিক আছে মা, তোমার যা ইচ্ছা করো। মুন্নি মেয়েটার ব্যাপারে তুই ভেবে দেখ। মা, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। সুরাইয়া উঠতে উঠতে বললেন, তোর বাবা ফিরবে তোর বিয়ের রাতে। অবশ্যই ফিরবে, তাকে ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে। তোর বাবা ফিরে আসবে শুনে তুই মনে হয় বিরক্ত হচ্ছিস? মোটেই বিরক্ত হচ্ছি না মা, আমার আনন্দ হচ্ছে। তোকে তো চিনতেই পারবে না, এতটুকু ছেলে রেখে গিয়েছিল, ফিরে এসে দেখবে এত জোয়ান ছেলে। সুরাইয়া হাসছেন। ইমন তার মার হাসি মুখের দিকে তাকিয়ে মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ইমনের ঘুম আসছে না। মার সঙ্গে কথা বলে মাথা কেমন জানি করছে, চোখ জ্বালা করছে। একবার ঘুম আসছে না জানা হয়ে গেলে বিছানায় শুয়ে থাকা খুব কষ্টকর হয়। ইমন বিছানা ছেড়ে উঠে পড়ল। বাকি রাতটা জেগেই কাটাতে হবে। চিঠি লিখলে কেমন হয়? ছোট চাচাকে একটা চিঠি লেখা যায়, তবে তিনি আবারও ঠিকানা বদলেছেন।
চিঠি লিখলেও পাঠানো যাবে না। অবশ্য চিঠি যে পাঠাতে হবে এমন তো কথা নেই, চিঠি লেখাটাই প্রধান, পাঠানোটা প্রধান না। আচ্ছা, সুপ্রভাকে একটা চিঠি লিখলে কেমন হয়? সুপ্রভা কোনোদিন পড়তে পারবে না, আবার পড়তেও তো পারে। জগৎ রহস্যময়, সেই রহস্যময় জগতে কত কিছুই ঘটতে পারে। সে চিঠি লেখার সময় অশরীরী সুপ্রভা হয়তো উকি দিয়ে পড়বে, নিজের মনে পড়বে। আচ্ছা, তারও কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? ইমন কাগজ কলম নিয়ে বসল। সম্বোধন কি হবে? প্রিয় সুপ্রভা? না, প্রিয় লেখার দরকার নেই। যে প্রিয় তাকে প্রিয় সম্বোধন করাটা প্রয়োজন কি? আমরা যখন অপ্রিয় কাউকে চিঠি লিখি তখন কি লিখি অপ্রিয় করিম বা অপ্রিয় রহিম? ইমন কাগজের উপর ঝুঁকে পড়ল। চিঠিটা এমন করে লিখতে হবে যেন সুপ্রভা পড়ে মজা পায়। আচ্ছা, এইসব সে কি ভাবছে? সুপ্রভা পড়বে কিভাবে যে মজা পাবে? সুপ্রভা, তুই কেমন আছিস? মনের আনন্দে খুব ঘুরে বেড়াচ্ছিস? চিন্তা নেই, ভাবনা নেই, স্কুলের ঝামেলা নেই? তোর কথা খুব মনে হয়। আমি যখনই একা থাকি তখনই দুজন মানুষের কথা মনে হয়, একজন ছোট চাচা আর একজন তুই। আর যখন অসুখ বিসুখ হয় তখন ছোট চাচা না, তখন শুধু তোর কথা মনে হয়। তোর যে অভ্যাস ছিল অসুখ হয়ে বিছানায় পড়ে গেলেই গল্পের বই পড়ে শোনানো, অসুখের সময় কিছু ভালো লাগে না, মাথায় যন্ত্রণা হয়, তখন কি আর গল্প শুনতে ভালো লাগার কথা? আমার কখনো ভালো লাগতো না। তুই এত আগ্রহ করে গল্প পড়ে শোনাতে বলে চুপ করে থাকতাম। কয়েকদিন আগে জ্বরে পড়েছিলাম, গায়ে হামের মতো গোটা গোটা কি যেন বের হয়েছিল, মাথায় তীব্র যন্ত্রণা, তখন তোর কথা খুব মনে পড়েছিল। এখন আমাদের খবর বলি। শোভন ভাইয়াকে পুলিশ ধরে থানা হাজতে আটকে রেখেছে। আমি প্রায় তাকে দেখতে যাই, সিগারেট দিয়ে আসি। শোভন ভাইয়া সেদিন হঠাৎ বললেন, তোকে নাকি স্বপ্নে দেখেছেন। স্বপ্নটাও অদ্ভুত। তিনি হাজতে কম্বল বড়ি দিয়ে শুয়ে আছেন, মশার হাত থেকে বাঁচার জন্য নাকমুখ কম্বলে ঢাকা। হঠাৎ কে যেন টান দিয়ে কম্বল সরালো। তিনি জেগে উঠে দেখেন তুই। তিনি বললেন, সুপ্রভা, তুই এখানে কেন? হাজতে এসেছিস কি মনে করে? তুই হাসতে হাসতে বললি, তোমাকে দেখতে এসেছি। শোভন ভাইয়া দারুণ রেগে গিয়ে বললেন, তুই তোর বিশ্রী অভ্যাসটা বদলা, যেখানে সেখানে উপস্থিত হবি। তুই একটা বাচ্চা মেয়ে, হাজতে তুই আসবি কেন? তুই বললি, তোমাকে নিতে এসেছি ভাইয়া, এসো আমার সঙ্গে। তিনি বললেন, এরা আমাকে যেতে দিবে না। তুই বললি, অবশ্যই যেতে দেবে, আমার হাত ধর। তিনি তোর হাত ধরতেই স্বপ্ন ভেঙে গেল। স্বপ্নটা সুন্দর, কিন্তু তার কাছে মনে হলো তিনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। এটা নাকি মৃত্যু স্বপ্ন। কোনো মৃত মানুষ যদি স্বপ্নে দেখা দিয়ে হাত ধরতে বলে এবং সেই হাত যদি ধরা হয়, তাহলে ধরেই নিতে হবে অবধারিত মৃত্যু। সুপ্রভা, তুই কি জানিস শোভন ভাইয়া এবং টোকন ভাইয়া তোকে অসম্ভব ভালোবাসে? তোর কথা উঠলেই তাদের চোখে পানি আসে। আশ্চর্য কাণ্ড, তোর দেখে তলে তলে সবার সঙ্গেই খাতির ছিল। সবাই তোকে এত পছন্দ করে কেন? রহস্যটা কি? আমাকে কিন্তু তেমন কেউ পছন্দ করে না, এটা ছোটবেলা থেকেই দেখে আসছি। ছোটবেলায় কেউ আমাকে খেলতে নিত না। তুই শুনে খুব অবাক হবি, স্কুলের সব ছেলেরা একবার কোনো কারণ ছাড়াই আমাকে মাটিতে ফেলে মেরে প্রায় ভর্তা বানিয়ে ফেলেছিল। আমাদের জিওগ্রাফি স্যার শেষে ছুটে এসে আমাকে উদ্ধার করেন। এখন ইউনিভার্সিটিতে পড়ছি, এখানেও একই সমস্যা। ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার সময় ভাইভা পরীক্ষা হয়। ভাইভায় যে প্রশ্ন আমাকে করা হয়েছিল তার প্রতিটি উত্তর আমি দিয়েছি। তারপরেও নম্বর পেয়েছি মাত্র 50, অথচ অন্যরা 70-75 পেয়েছে। ও, তোকে তো বলা হয়নি, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠায় পরীক্ষায় আমি খুব ভালো করেছি। থিওরি পরীক্ষার প্রতিটাই খুব ভালো করেছি। স্যাররা মনে হয় ভাইভায় আমাকে কম নাম্বার দেওয়ার জন্য নিজেরাই লজ্জিত। স্যারদের ধারণা আমি রেকর্ড নাম্বার নিয়ে পাশ করব। আমার সেরকম ধারণা না। আমার মনে হচ্ছে আমি শেষ পর্যন্ত পরীক্ষা দেব না। আমার কিছুই ভালো লাগে না। প্রায় ইচ্ছা করে সব ছেড়ে ছুড়ে বাবার মতো কোথাও চলে যাই, এমন কোথাও যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না, কেউ আমাকে চিনবে না, আমিও কাউকে চিনতে পারবো না। আমার কথাবার্তা কি তোর কাছে এলোমেলো লাগছে? আমার মাথা খানিকটা এলোমেলো হয়েছে ঠিকই। প্রায় দুঃস্বপ্ন দেখি। দুঃস্বপ্নগুলির মধ্যেও কোনো ভেরিয়েশন নেই, একই দুঃস্বপ্ন। খালি গায়ে শুয়ে আছি, হঠাৎ গায়ের উপর দিয়ে কুৎসিত একটা মাকড়সা হেঁটে যেতে শুরু করলো। আমি বিকট চিৎকার দিয়ে মাকড়সাটা হাত দিয়ে ঝেড়ে ফেলতে চেষ্টা করেও ফেলতে পারলাম না। সে আঙুল কামড়ে ঝুলে রইল। আমার কি ধারণা জানিস? আমার ধারণা আমি যদি সত্যি সত্যি পাগল হয়ে যাই তাহলে আমার ভুবন হবে মাকড়সাময়। আমার চারদিকে কিলবিল করবে অসংখ্য মাকড়সা। আমাকে যে খাবার দেওয়া হবে সেই খাবার খেতে গিয়ে দেখব
মাকড়সার ঝোল, আলু এবং শিম দিয়ে রান্না করা হয়েছে। এসব কি লিখছি? আমার গা ঘিন ঘিন করছে। মার কথা তো তোকে বলা হয়নি। মা ভালো আছেন। খুব ভালো না, মোটামুটি ভালো। মা এখন আমাকে কিছুটা ভয় পায়। এটা বিরাট একটা ঘটনা না? তার এখনো ধারণা আমার যেদিন বিয়ে হবে সেদিন বাবা ফিরে আসবেন, তার অপেক্ষার শেষ হবে। তিনি আমার জন্য মনে মনে একটা পাত্রীও ঠিক করে ফেলেছেন। মেয়েটার নাম মুন্নি। মার ধারণা এই পৃথিবীতে মুন্নির মতো ভালো মেয়ের জন্ম হয়নি। আমার ধারণা অবশ্য সেরকম না। নানা রকম দুঃখ, কষ্ট ও বঞ্চনার ভেতর দিয়ে সে বড় হয়েছে বলে তার ভেতর বেশ কিছু ধাপ্পাবাজি ঢুকে গেছে। এই জাতীয় মেয়েদের প্রধান ঝোঁক থাকে মানুষকে পটানো। মাকে সে ইতিমধ্যে পটিয়ে ফেলেছে। খুব শিগগিরই সে আমাকে পটানোর একটা চেষ্টা চালাবে বলে আমার ধারণা। আচ্ছা সুপ্রভা, তুই কি নবনীর কথা জানিস? মিতু কি তোকে নবনী সম্পর্কে কিছু বলেছে? মনে হয় বলেনি। মিতু আবার কাউকেই কিছু বলে না, সব কথা পেটে রেখে দেয়। নবনীকে আমি অঙ্ক শেখাই। আমাদের এক স্যার এই প্রাইভেট টিউশনিটা আমাকে জোগাড় করে দিয়েছেন। হুলস্থুল টাইপের বড় লোকের মেয়ে, চেহারা জাপানি পুতুলের মতো, ভাবভঙ্গিও পুতুলের মতো। একমাত্র মেয়ে হলে যা হয়, আহ্লাদ না করে কোনো কথা বলতে পারে না। আমি যদি তাকে জিজ্ঞেস করি অঙ্কটা বুঝতে পেরেছ, সে কিছুক্ষণ এলোমেলোভাবে হাসবে, তারপর টেনে টেনে বলবে জানি না। আমি যদি বলি আবার বুঝিয়ে দেব, সে আগের মতো টেনে টেনে বলবে ইচ্ছা হলে বুঝাতে পারেন, ইচ্ছা না হলে নাই। ছাত্রী হিসেবে অত্যন্ত বিরক্তিকর। নবনী টাইপ মেয়েরা কি করে জানিস? তারা পরিচিত অর্ধপরিচিত সব ছেলের সঙ্গেই প্রেম প্রেম ভাব নিয়ে কথা বলে। এরকম করতে করতে অভ্যাস হয়ে যায়। তখন এই কাণ্ডটা সবার সঙ্গেই করে। বর্তমানে আমার সঙ্গে করছে। জন্মদিনে উপহার কিনে দিচ্ছে। আমি খুবই বিব্রত বোধ করছি। মেয়েটা সম্ভবত তার বাবা মাকেও আমার বিষয়ে কিছু বলেছে, কারণ কয়েকদিন আগে মেয়েটির বাবা আমার সঙ্গে অনেক কথা টথা বললেন। দেশের বাড়ি কোথায়, ক ভাই বোন, এসব। শেষটায় বললেন তারা সিলেট হয়ে শিলং বেড়াতে যাচ্ছেন। আমি যদি শিলং না দেখে থাকি তাহলে যেন তাদের সঙ্গে যাই। আমার অবস্থাটা কি বুঝতে পারছিস? আমি নবনীদের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছি, তবে খুব ভয় ভয়ে আছি কবে না জানি সে খুঁজে খুঁজে বাসায় উপস্থিত হয়। আমার পড়াশোনার কথা তোকে চিঠির শুরুতে একভাবে লিখেছিলাম, এখন অন্যভাবে বলি। তোর মৃত্যুর পর থেকে আমি পড়াশোনা করতে পারছি না। কেন জানি বই পড়তে ভালো লাগে না, ঘরে থাকতেও ভালো লাগে না। 3টা ক্লাস অ্যাসাইনমেন্ট জমা দেইনি। নিয়মিত যে ক্লাসে যাচ্ছি তাও না। যখন ঘরে থাকি বিছানায় শুয়ে থাকি, বাইরে যখন থাকি রাস্তায় রাস্তায় হাঁটি। এর নাম হন্টন সিনড্রোম। রাস্তায় যখন হাঁটি তখন আমার গায়ে থাকে চাদর। এখন শীতকাল, কাজেই চাদর থাকতেই পারে। চাদরের নিচে প্যান্টের পকেটে ভয়াবহ একটা বস্তু থাকে। এই ভয়াবহ বস্তুটা আমাকে লুকিয়ে রাখতে দিয়েছেন শোভন ভাইয়া। আমি লুকিয়েই রাখি। হঠাৎ হঠাৎ পকেটে নিয়ে বের হই। তখন খুব অন্যরকম লাগে। পৃথিবীটাকে নিজের পায়ের নিচে মনে হয়। এমনিতেই পৃথিবী আমাদের পায়ের নিচে, যদিও তা কখনো মনে হয় না। ওই বস্তুটা পকেটে থাকলেই শুধু মনে হয়। এবং কি ইচ্ছা করে জানিস? ইচ্ছা করে আশেপাশে সব দুষ্টু লোক মেরে ফেলি। এখন তুই কি বুঝতে পারছিস বস্তুটা কি? যা ভাবছিস তাই। পিস্তল। পিস্তলের নাম ধাম তো জানি না, তবে পিস্তলের গায়ে রাশিয়ান ভাষায় কী সব লেখা দেখে মনে হচ্ছে রাশিয়ায় তৈরি। জিনিসটা ছোট্ট এবং সুন্দর, হাতের মুঠোর মধ্যে আটে। ধরার বাটটা রূপলি, মনে হয় রূপার তৈরি। বাটে সুন্দর সুন্দর ছবি, গাছ, লতাপাতা, ফুল, এইসব। সেদিন কি হলো শোন। কাকরাইলের দিকে যাচ্ছি, হঠাৎ দেখি 3টা ছেলে, আমার মতো বয়সী, আধবুড়ো এক রিক্সাওয়ালাকে কিল চর ঘুষি মারছে। রিক্সাওয়ালা নাকি তাদের সঙ্গে কি বেয়াদবি করেছে। রিক্সাওয়ালার নাক দিয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে রক্ত পড়ছে। অনেক লোকজন গোল হয়ে দাঁড়িয়ে রিক্সাওয়ালাকে মারের দৃশ্য দেখছে। কেউ কিছু বলছে না। এক পর্যায়ে রিক্সাওয়ালার লুঙ্গি খুলে পড়ে গেল। লুঙ্গি টেনে শরীরে জড়ানোর মতো শক্তিও তার নেই। নগ্ন একজন মানুষ মার খাচ্ছে। কুৎসিত দৃশ্য। আমি দাঁড়িয়ে আছি, আমার প্যান্টের পকেটে লতা ফুল পাতা আঁকা পিস্তল, অথচ আমিও কিছু বলছি না। আমি কি খুব সহজেই বলতে পারতাম না যথেষ্ট হয়েছে, এখন সব বন্ধ? তোমরা 3জন কানে ধরে 10 বার উঠবস করো এবং বুড়ো মানুষটার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি কিছুই বললাম না, মাথা নিচু করে চলে এসেছি। সুপ্রভাষণ। মা যেমন রাতে ঘুমায় না, আমিও ঘুমাই না। মা জেগে থাকে তার ঘরে, আমি জেগে থাকি আমার ঘরে। মার জেগে থাকার তাও একটা অর্থ আছে, তিনি অপেক্ষা করেন। মার অপেক্ষা বাবার জন্য। আমি তো কোনো কিছুর জন্য অপেক্ষা করি না। রাত জেগে আমি অনেক কিছু ভাবি। সেই অনেক ভাবনার মধ্যে একটা হলো
মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটির খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। মার শরীরের যে অবস্থা, তাতে তার বেঁচে থাকার কথা না। তারপরেও আমার ধারণা তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন, কারণ তিনি অপেক্ষা করছেন। বড় মামা বেশি দিন বাঁচবেন না, কারণ তিনি এখন আর কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন না। ইমন লেখা বন্ধ করল। ফজরের আজান দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই চারদিক ফর্সা হতে শুরু হবে। দিনের আলোয় এই চিঠি লেখা যাবে না। ইমনের হাই উঠছে, ঘুম পাচ্ছে। কিছুদিন হলো ঠিক ফজরের আজানের পরপর তার ঘুম আসে। ইমন লেখা কাগজগুলো হাতে নিয়ে কুচি কুচি করে ছিঁড়ছে। তাকে দেখে মনে হচ্ছে এখন তার চেষ্টা কত ছোট কাগজে কুচি করা যায় তা দেখা। কাগজের কুচিগুলোকে এখন দেখাচ্ছে জুঁই ফুলের মতো। সারা ঘরময় ছড়িয়ে তার উপর দিয়ে হাঁটতে হবে। কুসুমে কুসুমে চরণ চিহ্ন।